আজকের গল্পটা হলো একজন আমেরিকান সৈনিকের, যে কিনা একটা মিশনে গিয়েছিল, কিন্তু ফেরার পথে অজান্তেই সে ডেঞ্জার জোনে থাকা একটা ল্যান্ডমাইনের উপরে পা রাখে। এখন সেখানে থেকে পা সরালেই মৃত্যু অনিবার্য। সে তার বেশি কন্ট্যাক্ট তো করে, কিন্তু সাহায্য আসতে 70 ঘন্টার বেশি, মানে প্রায় 3 দিন সময় লাগবে। এদিকে মরুভূমিতে দিনের বেলায় সে মুখোমুখি হয় প্রচণ্ড বালির ঝড়ের, আর রাত্রে মানুষ খেকো বন্য কুকুরের। এরপর সে কি শেষ পর্যন্ত সেখানে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছিল, নাকি মরুভূমির তীব্র গরমে, ক্ষুধা ও তৃষ্ণায় সেখানেই মারা গিয়েছিল? এই সব কিছু জানবো আজকের ভিডিওতে। তো চলুন ইন্ট্রোতে আর কিছু বলে আপনাদের ভিডিওটার প্রতি ইন্টারেস্ট না কমিয়ে গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতে একজন আমেরিকান সৈনিককে দেখানো হয়, যার নাম মাইক। মাইক একজন স্নাইপার ছিল। তার সাথে তার এক বন্ধুও ছিল, যার নাম টমি। তারা দুজনেই এই উত্তপ্ত নির্জন মরুভূমিতে এক ভয়ঙ্কর সন্ত্রাসবাদীকে মারার জন্য উৎপেতে বসেছিল, যাকে ইউএস আর্মি বহু বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল। কিছুক্ষণ পর তারা দেখতে পায় এই নির্জন মরুভূমিতে হঠাৎ কিছু লোক একত্রিত হতে শুরু করে। আসলে এটা একটা বিবাহের অনুষ্ঠান ছিল। তারা যাকে এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল, এটা তার ছেলের বিবাহের অনুষ্ঠান ছিল। মাইক তার লক্ষ্য স্থির করে, কিন্তু এর আগে সে তাকে শুট করবে সেই সন্ত্রাসবাদীর সামনেই তার ছেলে চলে আসে। মাইক এখন তাকে মারতে পারবে না, সেই জন্য তাকে এখন অপেক্ষা করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। অন্যদিকে মাইকের বন্দুকের স্কোপে সূর্যের আলোর প্রতিফলন সেই সন্ত্রাসবাদীর একটা লোক দেখে ফেলে। সে বুঝতে পারে পাহাড়ের উপরে নিশ্চয়ই কেউ আছে। সে সঙ্গে সঙ্গেই সেদিকে গুলি চালাতে শুরু করে। সেটার উত্তরে টমিও তাদের উপরে গুলি চালাতে থাকে, যেটার ফলে সেই সন্ত্রাসবাদী সেখানে থেকে পালিয়ে যায়। কিন্তু সন্ত্রাসবাদীর সেই লোকেরা এখন মাইক আর টমির পিছনে পড়ে যায়। তারা দুজনে একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু তারা জানতো যে তারা বেশিক্ষণ এইভাবে তাদের থেকে বাঁচতে পারবে না। কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল, কারণ ঠিক তখনই সেখানে একটা বালির ঝড় এসে পড়ে, যেটার কারণে তারা সবাই সেখানে থেকে চলে যায়। কিন্তু মাইক আর টমি এখন সেই ঝড়ের মধ্যে ফেঁসে যায়। তারা তাদের বেসে কন্ট্যাক্ট করে। বেস তাদেরকে জানায়, তোমাদেরকে যেভাবে হোক কাছাকাছি কোনো একটা গ্রামে পৌঁছাতে হবে, তবেই আমরা তোমাদেরকে সাহায্য করতে পারবো। কিন্তু তাদের সব থেকে কাছের যে গ্রামটা ছিল, সেটাও এখান থেকে 5 ঘন্টা দূরে। কিছুক্ষণ পর ঝড় থেমে যায়, আর তারা এখন সেই গ্রামের দিকে রওনা দেয়। কিছু ঘন্টা চলার পর তাদের সামনে একটা সাইনবোর্ড উড়ে এসে পড়ে। সেটার উপরে একটা ডেঞ্জারের সাইন আঁকা ছিল। সেটা দেখার পর মাইক টমিকে বলে, আমাদেরকে আর এগিয়ে না যাওয়াই উচিত। নর্থ আফ্রিকাতেই গত 40 বছর ধরেই কয়েক শতবার যুদ্ধ হয়েছে। এই জন্য নর্থ আফ্রিকাতে এখনো পর্যন্ত বহু জায়গা আছে যেখানে ল্যান্ডমাইন্স বিছানো আছে, আর এই জায়গাটাও সেগুলোর মধ্যে একটা হবে। কিন্তু টমি তার কথা মানে না। সে বলে, আমরা গ্রামের খুবই কাছাকাছি চলে এসেছি। আমাদের কাছে দুটো অপশান আছে। একটা হলো এই যে তোমার সাইনবোর্ডের কথা মতো আমরা এখানে থেকে আবারও ফিরে গিয়ে জলের তেষ্টায় মারা যাই, আর অন্যটা হলো গ্রামে গিয়ে নিজেদের জীবন বাঁচানো। মাইকের যেতে মন চাইছিল না, কিন্তু তার কাছে আর অন্য কোনো উপায়ও ছিল না। টমি মাইকের থেকে আগে চলতে শুরু করে, এটা প্রমাণ করার জন্য যে এখানে কোনো ল্যান্ডমাইন্স নেই। কিন্তু তখনই তার পা একটা ল্যান্ডমাইনের উপরে গিয়ে পড়ে, যেটার ফলে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে টমি মারা যায় না, কিন্তু সে নিজের দুটো পা হারিয়ে ফেলে। এখানে মাইক তাকে সাহায্য করার জন্য যখনই এগিয়ে যায়, ঠিক তখনই তার পায়ের নিচে ক্লিক করে একটা শব্দ হয়। সে তখন বুঝতে পারে যে তার পা অন্য একটা ল্যান্ডমাইনের ওপরে পড়েছে, আর এইবার পা তুললেই ব্লাস্ট হবে। ওদিকে টমি যন্ত্রণায় ছটফট করছিল। পেনকিলারের ইনজেকশন লাগিয়েও কোনো কাজ হয় না। ওয়্যারলেস রেডিওর ব্যাগটিও টমির কাছে ছিল, তাই মাইক তাকে হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করতে বলে। কিন্তু টমি এত যন্ত্রণার মধ্যে সঠিকভাবে রেডিওটা অপারেট করতে পারে না। মাইক যখন টমির দিকে এগোতে চায়, তখন টমি নিষেধ করে। সে বলে, এত রক্তক্ষরণের পরই আমি এমনিতেই মারা যাব, কিন্তু সাহায্য আসা পর্যন্ত তোমাকে বেঁচে থাকতেই হবে। এই বলে টমি নিজেকে গুলি করে আত্মহত্যা করে। মাইক এখন সম্পূর্ণ একা হয়ে যায়। সে বুঝে উঠতে পারে না যে সে এখন কি করবে। কিছুক্ষণ পরে মাইক একটি দড়ি আর কুরুল বের করে টমির কাছে থেকে রেডিওর ব্যাগটি টেনে নিজের কাছে নিয়ে আসে, এবং দেখে যে রেডিওর ব্যাটারিতে একটুও চার্জ নেই, এবং রেডিওর আরেকটি ব্যাটারি টমির পকেটে রয়েছে। এরপর সে এমার্জেন্সি কিট থেকে সোলার প্যানেল বের করে, আর বহু সময় ধরেই রেডিওর ব্যাটারিতে চার্জ দেওয়ার পর সে হেডকোয়ার্টারে যোগাযোগ করতে সক্ষম হয়, এবং তারপর সে তাদেরকে সমস্ত ঘটনা জানায়। তখন হেডকোয়ার্টার থেকে মাইককে বলে যে তুমি যেখানে ফেঁসে আছো তার আশেপাশের অঞ্চলগুলিতে মারাত্মক বালির ঝড় হচ্ছে, সেই কারণে এই মুহূর্তে হেলিকপ্টার পাঠানো সম্ভব হবে না। কিন্তু কিছুটা দূরেই আমাদের আরও একটি টিম রয়েছে, সেই টিমটাকে তোমার কাছে পাঠানো হচ্ছে। তবে তোমার কাছে পৌঁছাতে তাদের 52 ঘন্টা সময় লাগবে। আর
আর যে করেই হোক তোমাকে ততক্ষণ পর্যন্ত জীবিত থাকতেই হবে। 52 ঘন্টার কথা শুনে মাইক দুশ্চিন্তায় পড়ে, আর আরও বেশি দুশ্চিন্তায় পড়ে যখন সে দেখে ভয়ানক এক বালির ঝড় তার দিকে ধেয়ে আসছে। কারণ ঝড়ের কারণে তার শরীর যদি সামান্য হালকা হয়ে পা ওঠে বা নড়ে যায় তাহলেই পায়ের নিচের মাইনটি ব্লাস্ট হয়ে যাবে। তাই সে তার বন্দুকগুলো বালির মধ্যে অনেকটা গভীরে ঢুকিয়ে খুঁটির মতো ব্যবহার করে। প্রচণ্ড ঝড়ের মধ্যেও সে একটা কাপড় জড়িয়ে তার মুখ ঢেকে চোখ বন্ধ করে রাখে আর বন্দুক দুটো শক্ত করে ধরে রাখে। কিছুক্ষণ পর ঝড় থেমে যায় আর মাইক চোখ খুলে দেখে যে তার বন্ধু টমির ডেড বডি ঝড়ে উড়ে তার কাছে চলে এসেছে। এইবার সে টমির পকেট থেকে রেডিওর ব্যাটারিটি বের করে নেয়, কিন্তু তারপর সে দেখে যে তার কাছে থাকা রেডিওর ব্যাগটি ঝড়ে উড়ে অনেকটা দূরে চলে গেছে, আর এখন এই ব্যাটারি তার আর কোনো কাজে লাগবে না, আর তার কাছে থাকা পানীয় জলও সম্পূর্ণ শেষ। এখন সে কি করে বাঁচবে সেই চিন্তা করে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে আর আকাশের দিকে গুলি চালিয়ে শব্দ করতে থাকে, কিন্তু কেউই শব্দ শুনে সেখানে আসে না। অবশেষে মাইক নিজেকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, আর তখনই একজন স্থানীয় আদিবাসী সেখানে হাজির হয় আর মাইক তাকে তার বর্তমান পরিস্থিতির কথা বুঝিয়ে বলে। ওই আদিবাসী আঁকামাঁকা ভাবে হেঁটে এগিয়ে মাইকের কাছে এসে পৌঁছায়। এর মানে সে জানে এই অঞ্চলে কোথায় কোথায় ল্যান্ডমাইন পোতা রয়েছে। এরপর মাইক তার জলের বোতলটা সেই আদিবাসীর হাতে দিয়ে একটু জল এনে দিতে বলে আর পাশে পড়ে থাকা রেডিওটা তার কাছে এনে দেওয়ার অনুরোধ করে। কিন্তু ওই আদিবাসী মাইকেলকে বলে এখানে কোনো রেডিও নেই আর গান চালিয়ে তুমি নাচতেও পারবে না। এই কথা বলে আদিবাসী লোকটি সেখানে থেকে চলে যায়। মাইক কয়েক ঘন্টা ধরে ওইভাবেই দাঁড়িয়ে থাকার পর একটি আদিবাসী বাচ্চা মেয়েকে হাতে জলের বোতল নিয়ে এগিয়ে আসতে দেখে। মেয়েটিও আঁকামাঁকা ভাবে হেঁটে তার কাছে এসে জলের বোতলটি তার হাতে দেয়। তারপর মেয়েটি মাইকের হাতে ছোট্ট একটা সোলজারের পুতুল দেয়। তখন মাইক ওই বাচ্চাটিকে তার রেডিওটি এনে দিতে বলে, কিন্তু মেয়েটিও মাইককে রেডিওটি এনে না দিয়ে সেখানে থেকে চলে যায়। হয়তো এই বাচ্চাটি সেই আদিবাসী লোকটিরই মেয়ে হবে। এরপর রাত হয়। মাইক তার অফলাইন ফোনে পুরনো ভিডিওগুলি দেখতে থাকে আর তার বইয়ের পাঠানো একটি মেসেজ পায়। সেখানে তার বউ তাকে বলছে যে আমি তোমার জন্য অপেক্ষা করছি, মিশন কমপ্লিট করে তুমি শীঘ্রই ফিরে আসো। এরপর মাইক অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তার শরীরও অনেক ক্লান্ত হয়ে যায়, এবং তখনই মাইকের কানে কিছু ভয়ানক জন্তুর আওয়াজ ভেসে আসে। আসলে সেইগুলো এই মরুভূমির কিছু হিংস্র কুকুর, যারা এক প্রকারের নেগ্রেট প্রজাতি। কুকুরগুলো মাইককে ঘিরে ধরে। মাইক টর্চে জ্বালিয়ে একটি কুকুরকে দেখা মাত্রই গুলি চালিয়ে দেয়। কুকুরটি ছিটকে একটি মাইনের উপর পড়ে এবং প্রচণ্ড জোরে ব্লাস্ট হয়, আর ব্লাস্ট হওয়ার কারণে বাকি কুকুরগুলো ভয়ে সেখানে থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে সেই আদিবাসী লোকটি আবারও সেখানে আসে এবং আবারও সে মাইককে বলে এগিয়ে আসতে, কিন্তু মাইক এবারও রাজি হয় না। লোকটি মাইককে বলে রাতে এখানে অনেক হিংস্র জানোয়ার ঘুরে বেড়ায়, তবুও তুমি বেঁচে আছো, এটা একটা চমৎকার, অথবা তুমি খুব সাহসী একজন যোদ্ধা। মাইক তার রেডিওটিকে এনে দেওয়ার জন্য ওই লোকটির কাছে আরও একবার অনুরোধ করে, আর এইবার লোকটি মাইককে তার রেডিওটি এনে দিয়ে সেখানে থেকে চলে যায়। এরপর আবার রাত হয়। মাইকের সব পুরনো কথা মনে পড়তে থাকে, যে তার স্ত্রী তাকে বারবার এই মিশনে আসতে নিষেধ করা সত্ত্বেও সে তার স্ত্রীর মনে কষ্ট দিয়ে এই মিশনে এসেছে। এসব ভাবতে ভাবতে মাইক আস্তে আস্তে ভেঙে পড়ে, আর এরই মধ্যে আবারও সেই হিংস্র কুকুরগুলো এসে মাইকের উপর হামলা করে এবং চারিদিক থেকে তাকে কামড়াতে শুরু করে। আর মাইকও রাতের অন্ধকারে লড়াই চালিয়ে যায়, আর অবশেষে সে কুকুরগুলোকে মেরে ফেলে। মাইকের শরীরে শক্তিও প্রায় শেষের দিকে। মাইক ঘড়িতে দেখে আর 7 ঘন্টা বাকি তার কাছে সাহায্য পৌঁছাতে। তখনই মাইকের রেডিওতে হেডকোয়ার্টার থেকে কল আসে। তারা মাইককে জানায় যে টিমটা সাহায্যের জন্য মাইকের কাছে আসছিল কোনো একটা সমস্যার কারণে তাদেরকে মাইকের লোকেশনে পৌঁছাতে আরো 10 ঘন্টা বেশি সময় লাগবে। মাইক তখন বলে আমি হয়তো ততক্ষণ বেঁচে থাকতে পারবো না। তারপর হেডকোয়ার্টার থেকে মাইকের মনোবল বাড়ানোর জন্য তাকে তার স্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেয়। মাইক এবার তার স্ত্রীর কাছে ক্ষমা চায়। সে বলে আমার তোমার কথা শোনা উচিত ছিল এবং তোমার সাথে থাকা উচিত ছিল, আমাকে ক্ষমা করে দিও। কলটা রাখার পর মাইক তার সামনে হঠাৎ তার স্ত্রীকে একটা সবাই বসে থাকতে দেখতে পায়। মাইক তার দিকে হাত বাড়ায়, কিন্তু তখন সে বুঝতে পারে এটা তার ভ্রম ছিল। মাইক এখন খুবই দুর্বল হয়ে পড়ে, সে কারণে সে সামনের দিকে পড়ে যেতে থাকে। কিন্তু এর আগে তার পা সেই মাইনের উপর থেকে সরে যাবে, ঠিক তখনই সেই আদিবাসী এসে তাকে ধরে ফেলে। সে তার আঘাতগুলোতে ওষুধ লাগিয়ে দেয় আর তাকে বলে একদিন আমারও একটা পা ল্যান্ডমাইনের উপরে চলে এসেছিল, যেটার ফলে আমার একটা পা আমি হারিয়ে ফেলি। যখন আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন আমি সেখানে একটা গান শুনতে পাই, ইউ হ্যাভ টু কিপ মুভিং অন, তোমাকে যে কোনো পরিস্থিতিতেই সবসময় এগিয়ে যাওয়া উচিত। কিন্তু তখন আমি সেই গানটাকে শুনছিলাম না। আমি সেই সময় শুধুমাত্র আমার পায়ের ব্যাপারে চিন্তা করছিলাম। আমি ভাবছিলাম যে আমার জীবন এখন পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। ঠিক তখনই সেখানে একটা নার্স আসে যে আমার মনে সাহস যোগায়। এরপর আমি সেই গানটা শুনি, তোমাকে সবসময় এগিয়ে যাওয়া উচিত।
এরপর আমি বিবাহ করি। আমার স্ত্রী আমার প্রচুর খেয়াল রাখতে শুরু করে। আমাদের একটা বাচ্চাও হয়। কখনো কখনো খারাপ সময়ও আমাদের জীবনে ভালো কিছু নিয়ে আসে। ব্যাস আমাদেরকে কখনো হার মানলে চলবে না। আমি এখানে থেকে ল্যান্ডমাইনগুলোকে বের করি আর সেগুলোকে বিক্রি করে নিজের পেট চালাই। আর তারপর আমি ল্যান্ডমাইনগুলো বের করার পর সেখানে একটা করে টিনের কৌটো রেখে দিই, যাতে আর্মির লোকেরা জানতে না পারে যে কেউ এখানে থেকে তাদের ল্যান্ডমাইন চুরি করে নিচ্ছে। মাইক তখন বলে, আমি তোমার মেয়েকে দেখেছিলাম, সে খুবই সুন্দরী ছিল। তখন লোকটা তাকে বলে, কিছু বছর আগে একটা ল্যান্ডমাইন ব্লাস্ট করার কারণে আমার মেয়ের জীবন চলে যায়। এটা শুধুমাত্র তোমার একটা কল্পনা ছিল যে তুমি আমার মেয়েকে দেখতে পেয়েছো। এই জীবন আমার থেকে আমার বহু মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়েছে, কিন্তু জীবন যতই নিষ্ঠুর হোক না কেন আমাদেরকে সবসময় এগিয়ে যাওয়া উচিত। এরপর আদিবাসী লোকটা সেখানে থেকে চলে যেতে শুরু করে। মাইক তার সাথে তার মেয়েকেও দেখতে পায়, কিন্তু তারপর মুহূর্তের মধ্যেই সেই মেয়েটা উধাও হয়ে যায়। মাইকের তারপর আবারও ভ্রম হতে শুরু করে। তার ছোটবেলার সেই সব ঘটনাগুলো মনে পড়তে থাকে, যখন তার বাবা তার মাকে আর তাকে প্রচুর মারধর করত। এটার সাথেই তার সেই দিনের কথাও মনে পড়ে যখন তার মা হসপিটালে নিজের জীবনে শেষ নিঃশ্বাস নিচ্ছিল। তার মাও তাকে বলেছিল, তোমাকে যে কোনো পরিস্থিতিতেই সবসময় এগিয়ে যাওয়া উচিত। তখনই মাইকের ভ্রম কেটে যায়, কারণ তার শরীরে একটা গুলি এসে লাগে। আসলে যাদেরকে তারা মারার জন্য এসেছিল তারা তাকে দেখতে পেয়েছে। তারা তার উপরে প্রতিনিয়ত গুলি চালাতে থাকে। মাইকও আর সময় নষ্ট না করে বালির উপরে চারিদিকে গুলি চালাতে থাকি এবং একটি মাইন ব্লাস্ট করতে সফল হয়। এরপর চারিদিকে বালি উঠতে থাকি আর তারা কিছুই দেখতে পায় না। আর এটার সুযোগ উঠিয়ে মাইক তার স্নাইপার রাইফেলের নিশানা তাদের দিকে লাগায়। আর তারপর বালি সরে যেতেই মাইক সেই সন্ত্রাসবাদীদেরকে একে একে গুলি করে মেরে ফেলে। কিন্তু এরপরও সে দূরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে তার উপরে নিশানা লাগিয়ে শ্যুট করতেই যাবে, তখন সে দেখে যে তার রাইফেলের সমস্ত গুলি শেষ হয়ে গিয়েছে। আসলে এটা মাইকের ভ্রম ছিল। সেই লোকটা তার বাবা ছিল। সে এসে তাকে জড়িয়ে ধরে। মাইক উপলব্ধি করে যে সমস্ত লোকেদেরকে সে ঘৃণা করত তার আসলে তাকে কতটা ভালোবাসে। এখন ইউএস আর্মির লোকেরা তাকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে যায়, কিন্তু মরুভূমির মধ্যে তাকে দেখতে পাওয়াটা এত সহজ ছিল না, কারণ মরুভূমিতে কোনো গাড়ি চললে প্রচুর বালি উঠতে শুরু করে। আর সেই কারণে আশেপাশের জিনিস লক্ষ্য করাটা খুবই কঠিন ছিল। তাদের দৃষ্টি আকর্ষণ করার একটাই মাত্র উপায় ছিল, আর সেটা হলো ফ্লেয়ার গান। কিন্তু সেটা তার থেকে কিছুটা দূরে ছিল। সেটাকে নিয়ে আসার জন্য তাকে মাইনের উপর থেকে পা সরাতেই হবে, নয়তো সে এখানে মাইনের কারণে নাই বা হোক, কিন্তু খিদে ও তৃষ্ণায় সে মারা যাবে। ঠিক তখনই তার সেই আদিবাসী লোকটার কথা মনে পড়ে যায় যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে সবসময় এগিয়ে যাওয়া উচিত। মাইক নিজের মধ্যে সাহস যোগায় আর সে এক পা এগিয়ে যায়, কিন্তু পা সরানোর পরেও সেখানে কোনো ব্লাস্ট হয় না। মাইক সেটা দেখার পর পুরোপুরিভাবে অবাক হয়ে যায়। আর তারপর সে যখন সেই জায়গাটাকে খোঁড়ে তখন সে দেখে যে সেখানে একটা টিনের কৌটো রাখা ছিল। এরপর তার সেই আদিবাসী লোকটার কথা মনে পড়ে যায়। সে তাকে বলেছিল যে সে এখানে থাকা মাইনগুলোর মধ্যে কিছু মাইন বের করেই সে সেখানে টিনের কৌটো রেখে দিত। মাইক যখন সেই টিনের কৌটোটা খোলে তখন সেটার মধ্যে একটা সোলজারের পুতুল ছিল। মাইক তখন সেখানে শুয়ে পড়ে। সে গত ৬২ ঘন্টা ধরেই এখানে একইভাবে দাঁড়িয়েছিল। মাইকের জীবনের এই ঘটনা তার পুরো জীবন পাল্টে দেয়। সে খুশিতে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে আকাশে ফ্লেয়ার চালায় আর আরবির লোকেরা সেটাকে দেখতে পেয়ে তাকে সেখানে থেকে উদ্ধার করে। এরপর মাইক এয়ারপোর্টে তার স্ত্রীর সাথে দেখা করে। মাইক তার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। সে এখন তার কাছের মানুষদের ইম্পর্টেন্স বুঝতে পেরেছিল। সে এখন উপলব্ধি করতে পেরেছিল যে মানুষের জীবনে কঠিন পরিস্থিতি কখনো না কখনো এসেই যায়, কিন্তু আমাদেরকে সবসময় হাসি মুখে সেটার মোকাবিলা করা উচিত। পরিস্থিতি যেমনই হোক না কেন মানুষকে সবসময় এগিয়ে যাওয়া উচিত। কখনো কখনো মানুষের জীবনে খারাপ সময়ও ভালো কিছু নিয়ে আসে, যেমনভাবে মাইক আর সেই আদিবাসী লোকটার জীবনে এসেছিল। তারা দুজনেই তাদের জীবনের কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছিল। আর এই বার্তার মাধ্যমে মুভির গল্পটা এখানেই সমাপ্ত হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সেটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন।